নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা উৎসর্গ। গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্প সঞ্চয়ন এই বইটি থেকে। সমস্ত বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প উৎসর্গ। অরুণ তার প্রকাশকের কাছ থেকে বাড়ি ফিরল রাত ৯টার পরে। ক্লান্ত পায়ে ৩ তলার সিঁড়ি ভেঙে যখন নিজের ছোট্ট ফ্ল্যাটটিতে সে চাবি খুলে ঢুকল, তখন যেন আলো জ্বালবার মতো দেহের অবস্থা আর নেই। অবশ্য আলো জ্বালবার খুব বেশি প্রয়োজনও ছিল না। পূবের জানলায় শুধু সারসি দেওয়া ছিল, তারই মধ্যে দিয়ে প্রচুর চাঁদের আলো এসে পড়ছিল। ঘরের মধ্যে প্রায় সব কিছুই যেন আবছা দেখায়। সে পাঞ্জাবি আর গেঞ্জিটা খুলে আলনায় টাঙিয়ে রাখল। তারপর ঘরের সব জানলাগুলো খুলে দিয়ে একটা ক্যাম্বিসের চেয়ারের ওপর দেহটাকে এলিয়ে দিল। নিচে তখনও কর্মমুখর কলকাতা ঘুমিয়ে পড়েনি। তখনও ট্রাম বাস পূর্ণ উদ্যমে চলছে, দোকানপাটও সব বন্ধ হয়নি। শহরের কর্মব্যস্ততার এই মিলিত কোলাহলের এতটা ওপরে দাঁড়িয়ে থেকে কেমন যেন মধুর লাগে। নিচেকার কৃত্রিম উজ্জ্বল আলো ওপরের চাঁদের আলোকে কিছুতেই ম্লান করতে পারে না, কিন্তু তার একটা রেশ যেন এ পর্যন্ত পৌঁছায়। বেশ লাগে অরুণের এই ব্যাপারটা। সে নিজের এতটা কাছে এতটা কলরব পছন্দ করে না, কিন্তু তা বলে একেবারে নির্জনে বাস করলেও তার প্রাণ যেন হাঁপিয়ে ওঠে। সেই জন্যই ইচ্ছে করে সে শহরতলিতে যায়নি। শহরের জনতামুখর এই বিশেষ ব্যস্ত রাজপথটিতে এসেই সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফ্ল্যাট তো আর নয়, মোট ওই 1.5খানা ঘর। ঘর বলতে ওই একটাই। পাশে যে জায়গাটা আছে তাকে যদি 1খানা ঘর বলা হয় তবে তাকে অনেকটা বেশি সম্মান দেওয়া হয়ে যায়। একটা ছোট্ট টেবিল পাতলেই আর নড়বার উপায় থাকে না। অবশ্য একদিক থেকে তা ভালোই হয়েছে বলতে হয়, না হলে মাত্র 15 টাকা মাসিক ভাড়ায় একটা গোটা ফ্ল্যাটই বা মিলত কোথায়। অরুণের এখন যা মানসিক অবস্থা, মেসের বাসা সে কল্পনাও করতে পারে না। অথচ শুধু একজন পুরুষকে ঘরও বড় একটা কেউ ভাড়া দিতে চায় না, আর যদি পাওয়াও যায় সেখানে বড় গোলমাল। তার চেয়ে বরং এই ভালো, মাসটি গেলে 15 টাকা ভাড়া দেয়, আর এই বাড়িরই দারোয়ানকে দেয় 7 টাকা। সেই দুবেলা তাকে রান্না করে দিয়ে যায়। হিন্দুস্থানি দারোয়ান, সুতরাং মাছ মাংস সে খায় না, স্বাভাবিকভাবে রাঁধতেও পারে না। কিন্তু তাতে অরুণের বিশেষ অসুবিধা হয় না। নিরামিষই তার দিব্যি লাগে। আর একটা ওই ঠিকে ঝি আছে, সে প্রত্যেক দিন সকালে এসে ঘরের কাজ করে দিয়ে যায়। এই তার সংসার। এর চেয়ে বেশি কিছু আজ আর সে চায় না, বরং এইটুকু স্বাচ্ছন্দ্য বজায় থাকলেই সে খুশি। তবে মাস 6 আগে এই ব্যবস্থার কল্পনাও সে করতে পারত না। 2 কি 3টে গোটা 5-6 টাকার টিউশনি সম্বল করে যাকে জীবনযাত্রা নির্বাহ করতে হতো, মেসের দুবেলার ভাত এবং কোনো মতে কোথাও একটু মাথা গুঁজবার স্থান, ওইটুকুই ছিল তার পক্ষে চরম বিলাসিতা। একেবারে সম্প্রতি এই মাস 6 আগে ভগবান মুখ তুলে চেয়েছেন। 40 টাকা মাইনে একটা মাস্টারির চাকরি সে পেয়েছে, এবং চাকরিটা টিকে যাবে বলে আশা করেই অন্তত সেই ভরসাতেই সে মাস 3 আগে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। অবশ্য শুধু মাস্টারই আজ আর তার একমাত্র অবলম্বন নয়। প্রায় বছর 2 আগে
গভীর বেদনা এবং নৈরাশ্যের মধ্যে উপার্জনের আরেকটা পথও হঠাৎ সে খুঁজে পেয়েছিল। খুব ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে সে কবিতা আর গল্প লিখত। এতদিন পরে মানসিক অবসাদে যখন একেবারে ভেঙে পড়বার উপক্রম হয়েছিল, তখন সে সেই পুরনো অভ্যেসের মধ্যেই আবার সান্ত্বনা খুঁজে পেয়েছিল। এবার আর সে কবিতা লিখবার চেষ্টা করেনি, একেবারে গল্প। একে একে দু একটি সাময়িক পত্রে সেই গল্প ছাপাও হলো। ক্রমে তার দরুন ৫-৭ টাকার দক্ষিণাও সে পেতে লাগল। সেদিন যা ছিল কুঁড়ি মাত্র, আজ তা এক বিশাল গাছে পরিণত হয়েছে। বাংলাদেশের এক বিখ্যাত প্রকাশক একেবারে ৩০০ টাকা দিয়ে তার একটি উপন্যাস কিনে নিয়েছে এবং সেটি ছাপাও প্রায় শেষ হয়ে এসছে। আজ তারই শেষ কয়েক পাতার প্রুফ এবং বাকি ১০০ টাকার চেক প্রকাশক তাকে দিয়ে দিয়েছেন। অরুণ একবার নড়ে চড়ে বসল। না, প্রুফটা তাকে দেখতেই হবে, আলোটা জ্বালা দরকার। প্রকাশক মোহিতবাবু অনুরোধ করেছিলেন, মশাই, বলছিলাম আপনার স্কুল যাওয়ার পথেই তো প্রেসটা পড়বে। হ্যাঁ, এই যদি কিছু মনে না করেন তাহলে এই যাওয়ার পথেই প্রুফটা একটু প্রেসে ফেলে দিয়ে গেলে বড্ড ভালো হয় আর কি। 10টার মধ্যে পৌঁছলে কাল ছাপা শেষ হয়ে পশু বইটা বেরিয়ে যেতে পারে। তার প্রথম উপন্যাস বের হবে, তার নিজেরও আগ্রহ কম নয়। সে আলোটা জ্বালবার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল মোহিতবাবুর আর একটা কথা। মশাই, টাইটেলের 4টে পাতা বাদ দিল, আর 2টো পাতা বেঁচে থাকছে। উৎসর্গ করবার যদি কেউ থাকে তা লিখে দিন না। আপনার প্রথম বই, কাকে উৎসর্গ করবেন একটু ভেবেচিন্তে দেখুন না। কথাটা খুবই সাধারণ, কিন্তু এর পেছনে কতখানি অপ্রীতিকর চিন্তা এবং স্মৃতিই না জড়িয়ে আছে। অরুণ আর আলো জ্বালবার চেষ্টা করল না। নিচে কোলাহলমুখর আলোকোজ্জ্বল রাজপথের দিকে তাকিয়ে বহুক্ষণ সে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তারপর আবার চেয়ারেই এসে বসল। তার প্রথম বই কাকে উৎসর্গ করবে, এই প্রশ্নটার সামনাসামনি দাঁড়িয়ে আজ এই সত্যিটাই সে গভীরভাবে উপলব্ধি করল যে পৃথিবীতে তার কেউ নেই। আত্মীয়, বন্ধু, স্নেহভাজন কোথাও এমন কেউ নেই যার হাতে তার বহু বিনিদ্র রজনীর ফল, বহু সাধনার বস্তু, এই বইটা সে তুলে দিতে পারবে। অথচ আজ তার সবই থাকবার কথা। মা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাবা সেই অভাব কখনো জানতে বা বুঝতে দেননি। অতি যত্নে তাকে মানুষ করেছিলেন, বিএ পাশ করিয়ে অফিসেও ঢুকিয়ে দিয়েছিলেন এবং সংসারে লোকের অভাব বলে অনেক খুঁজে সুন্দরী পুত্রবধূও ঘরে এনেছিলেন। সেদিন জীবনকে তার বেশ রঙিন বলে মনে হয়েছিল, কিন্তু একটা বছর কাটতে না কাটতেই কি কাণ্ডটাই না হয়ে গেল। বাবা মারা গেলেন, তারই মাস কয়েকের মধ্যে হঠাৎ অফিসটাও উঠে গেল। সেই যে চাকরি গেল, আর কিছুতেই কোনো কাজ জুটল না। 1 মাস 2 মাস করে ক্রমশ 1 বছর, তারপর আস্তে আস্তে 2 বছর কেটে গেল। বাবা বিশেষ কিছু রেখে যেতে পারেননি, সুতরাং একে একে নীলিমার সব গয়নাগুলোও চলে গেল। তারপর একে একে আসবাবপত্র, আর সব শেষে বাসনকোসনও আর রইল না। মাঝে মাঝে 2-একটা ছোটখাটো টিউশনি হয়তো পায়, কিন্তু তাও সেই 5-7 টাকার মাত্র। তাতে খাওয়া পড়া, বাড়ি ভাড়া সবগুলো মোটেও চলে না। তাই বাড়ি ছেড়ে সে ফ্ল্যাটে আসলো।
সেখান থেকে ভাড়াটে বাড়ির নিচের তলায় একখানা অন্ধকার ঘর। তবুও সেই ভাড়া সে দিতে পারে না। অপমানের ভয়টা বড্ড বেশি ছিল বলে খুব বেশি ধার সে করতে পারত না। যা কিছু সামান্য পেত কোনো মতেই ঘর ভাড়াটা দিয়ে দিত। সুতরাং নিজেদের ভাগ্যে দিনের পর দিন চলত উপবাস। ওহ, সেই দিনের কথা মনে করলেও আজও যেন তার বুকের রক্ত হিম হয়ে যায়। শুধু নৈরাশ্য আর তিক্ততা, একটু আশা, একটুখানি আনন্দের আলোও কোথাও নেই। প্রায় সারাদিন সে কাজের চেষ্টায় ঘুরত। গভীর রাতে ক্লান্ত শরীর এবং মন নিয়ে বাড়ি ফিরে সে দেখত নীলিমা তখনও শুকনো মুখে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম সে প্রশ্ন করত, নয়তো একটু ম্লান হাসত। ইদানিং তাও আর পারে না। উপরন্তু দিনের পর দিন উপোস করে করে তার প্রাণ শক্তি বুঝি ফুরিয়ে গিয়েছিল। দিনের পর দিন একই ঘটনা ঘটছে, তবুও মাত্র 20 টাকা মাইনের চাকরিও সে জোগাড় করতে পারছিল না। অরুণের আত্মীয় স্বজনেরা তার পকেটের অবস্থা দেখে বহুদিন আগেই তাকে ত্যাগ করেছিলেন। নীলিমারও বিশেষ কেউ ছিল না। অসামান্য রূপ দেখে নিতান্ত গরিবের ঘর থেকেই অরুণের বাবা তাকে নিয়ে এসেছিলেন। সুতরাং একবেলা খাবার বা আশ্রয় দিতে পারে শেষ পর্যন্ত এমন কেউই যখন আর রইল না, তখন কোনো প্রকার ধার করা বা সাহায্য চাওয়াও অরুণ একেবারে ছেড়ে দিল। এরপর চলতে লাগল শুধু উপবাস। 2 দিন 3 দিন অন্তর হয়তো ভাত জোটে, তাও আবার একবেলা। অবশেষে নীলিমা আর সহ্য করতে পারল না। আশ্রয় দেবার আত্মীয় ছিল না বটে, কিন্তু রূপ যথেষ্ট ছিল বলেই সর্বনাশ করার লোকের অভাব ঘটল না। অরুণের চরম দুর্দিনে তার ভার বহন করবার দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়ে নীলিমা একদিন চলে গেল। যাওয়ার সময় রেখে গেল শুধু একটি চিঠি। অরুণ চিঠিটি হাতে নিয়ে পড়ল। আমি আর সইতে পারলুম না, আমাকে ক্ষমা করো। আমার ভার ঘুচলে তুমিও হয়তো একবেলা খেতে পাবে। হঠাৎ অরুণ সোজা হয়ে দাঁড়ালো। তার মাথা দিয়ে যেন তখন আগুন বার হচ্ছে। সে বাথরুমে গিয়ে মাথায় খানিকটা জল ঢালল। তারপর মুখ হাত মুছে জোর করে আলোটা জ্বালিয়ে প্রুফ দেখতে বসল। কাজ সারতেই হবে, বৃথা চিন্তা করবার মতো সময় তার নেই। কিন্তু প্রুফ ছিল সামান্যই, খুব তাড়াতাড়ি তা শেষ হয়ে গেল। আবার সেই উৎসর্গের প্রশ্ন। সামনে কাগজগুলো খোলাই পড়ে রইল। টেবিল ল্যাম্পের আলোটা নিঃশব্দে জ্বলতে লাগল। সে জানলার মধ্যে দিয়ে রাস্তার ওপরে আরেকটা বাড়ির কার্নিশ, যেখানে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে, সেই দিকে চেয়ে বসে রইল। তার মন তখন কত দূরে চলে গেছে। অতীতের এক কুৎসিত কর্দমাক্ত মেঘ ঘন দিনে, যেখানে আলোর কোনো রেখা মাত্র নেই। সেদিনের কথা মনে পড়লে আজও তার আত্মহত্যা করার ইচ্ছা হয়। সেদিন হয়তো তার মরাই উচিত ছিল। নিজের স্ত্রী ভরণ পরণের অক্ষমতার জন্য যাকে ত্যাগ করে চলে যায়, সে আবার সেই কালো মুখ নিয়ে বেঁচে থাকেই বা কি করে? কিন্তু মরতে সে পারেনি। হয়তো স্বাভাবিকভাবে মৃত্যু আসলে সে তাকে আদর করে বরণ করে নিত, কিন্তু স্বেচ্ছায় জীবনটাকে বের করে দিতে সে পারেনি, অত দুঃখের পরেও না। বরং গৃহস্থলীর যে 2-1টা সামান্য জিনিস অবশিষ্ট ছিল, তাও বেচে
একটা মেসে গিয়ে সে উঠেছিল এবং নিজের মনেও সে কথা তার স্বীকার করতে আজও লজ্জা হয় যে দুবেলা ভাত খেতে পেয়ে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেই থেকেই সে নিশ্চিন্ত এবং নিঃসঙ্গ। তারপর আবার একটু একটু করে সে নিজের জীবিকার ব্যবস্থা করতে পেরেছিল। আজ বরং তার অবস্থা অনেকটাই সচ্ছল, কিন্তু এই সচ্ছলতা একদিন যার জন্য সবথেকে বেশি প্রয়োজন ছিল, দুঃখের ঘূর্ণাবর্তে তার সেই জীবনসঙ্গিনীটি আজ তাকে ছেড়ে চলে গেছে। আজ আর এই স্বাচ্ছন্দ্যের যেন কোনো মূল্যই নেই। কোথায় আছে সে কে জানে? সুখে আছে কি দুঃখে আছে, কার আশ্রয় আছে কেই বা জানে। কে জানে সে কেমন লোক? হয়তোবা বেঁচেই নেই। দুঃখে কষ্টে দারিদ্র্যে হয়তো অকালেই এই পৃথিবী থেকে সে বিদায় নিয়েছে। কথাটা ভাবতেই অরুণের দু চোখ জলে ভরে এলো। বেচারি অতটা দুঃখ সহ্য করল, আর কটা দিন ধৈর্য ধরতে পারল না? থাকলেই তো এর আর প্রয়োজন হতো না। তবে আজ এই স্বাচ্ছন্দ্যের ভাগও সে নিতে পারত। আজ তার প্রথম উপন্যাস সে কাকে উৎসর্গ করবে এ কথা তাকে ভাবতে হতো না। সে হয়তো আজও বেঁচে আছে, অথচ এই সমস্যার মীমাংসা আজও অরুণ কিছুতেই করতে পারছে না। শেষ পর্যন্ত কি সে নীলিমাকে বই উৎসর্গ করবে, কুলত্যাগিনী স্ত্রীকে? কেন? দোষ কি? চিন্তাটা মাথায় আসবার সঙ্গে সঙ্গে সে যেন অস্থির হয়ে উঠল। চুপ করে বসে থাকতে না পেরে ছোট্ট ঘরের মধ্যে পায়চারি শুরু করে দিল। বেচারি নীলিমা, তারই বা অপরাধ কি? কি কাণ্ডটাই না সে করেছে। দিনের পর দিন উপোস করে কাটিয়েছে। লজ্জা নিবারণের কাপড়টুকু পর্যন্ত তার জোটেনি। বহুদিন তাকে গামছা পরে একমাত্র ছেঁড়া কাপড় শুকিয়ে নিতে হয়েছে। তবু সে গঞ্জনার একটা শব্দও মুখ দিয়ে উচ্চারণ করেনি, কোনো প্রকার অনুযোগ করেনি। আবার স্বামী খাবে বলে খাবার সরিয়ে রেখেছে। শেষ পর্যন্ত যদি সে একদিন দুর্বল হয়ে পড়েই থাকে, তাতে তো এমন কিছু অপরাধ নেই। অরুণ তার মনের মধ্যে বহু দূর পর্যন্ত দৃষ্টি মেলে দিয়ে আজ বোধ করি প্রথম লক্ষ্য করল যে সেখানে নীলিমা সম্বন্ধে তার আর কোনো অভিমান, কোনো অনুযোগী অবশিষ্ট নেই। হয়তো বেদনাবোধ আছে বটে, কিন্তু তার জন্য দায়ী তার ভাগ্য। যতদিন নীলিমাকে সে পেয়েছে, কখনো কোনো অভিযোগের কারণই তো সে ঘটতে দেয়নি। স্নেহে প্রেমে সেবায় লীলা চাঞ্চল্যে পরিপূর্ণ তার সেই কিশোরী বউটির কথা মনে পড়লে আজও তার রোমাঞ্চ বোধ হয় না। যতদিন সে তাকে পেয়েছে, আশ মিটিয়ে পেয়েছে। এমন দুর্ভাগ্য খুব অল্প লোকেরই হয় বটে, কিন্তু এমন সৌভাগ্য খুব কম লোকেরই দেখা যায়। প্রথম যৌবনের সেই নিশ্চিন্ত জীবনযাত্রার এক একটি বিনিদ্র রজনীর যে মধুস্মৃতি তার মনে সঞ্চয় হয়ে আছে, শুধু সেইগুলোকেই অবলম্বন করলে তো একটা জীবন স্বাচ্ছন্দ্যে কেটে যেতে পারে। তার কি কোনো মূল্য নেই? সেই জন্য তার কি কোনো কৃতজ্ঞতা নেই? অরুণের নিজের দোষে অসীম দুঃখের ফলে একটি মুহূর্তের দুর্বলতায় যদি তার পদস্খলন হয়েই থাকে, তবে কি সেটাকেই সে মনের মধ্যে বড় করে রাখবে? আর অতখানি প্রেম, অতখানি নিষ্ঠা সবই ব্যর্থ হয়ে যাবে? না, মনের এই দুর্বলতা, এই অন্যায় সংস্কারকে সে কিছুতেই প্রশ্রয় দেবে না। নীলিমাকেই সে প্রথম বই উৎসর্গ করবে। নিচে তখন রাজপথ জনবিরল হয়ে উঠেছে।
দোকানপাটগুলো বন্ধ হওয়ার সাথে সাথে রাস্তার আলো হয়ে উঠেছে ম্লান। শহরে অশান্ত বিক্ষুব্ধতার ওপরে যেন চমৎকার একটি সুষুপ্তি নেমে এসেছে। সমস্তটা মিলে একটা করুণ অথচ মধুর শান্তি। সে খানিকটা যেন কিসের আশায় কান পেতে দাঁড়িয়ে রইল। পাশের ফ্ল্যাটে তখনও স্বামী স্ত্রীর আলাপের গুঞ্জন শোনা যাচ্ছে। নিচে কোথায় যেন একটা বাচ্চা কাঁদছে একটানা সুরে। আর বাকি সব শান্ত, স্তব্ধ। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এসে আবার চেয়ারে বসল। তারপর দৃঢ় হাতে প্রুফের কাগজগুলো হাতের সামনে টেনে নিয়ে উৎসর্গ পৃষ্ঠাটা লিখে দিল। খুব বেশি কিছু নয়, শুধু শ্রীমতী নীলিমা দেবী কল্যাণী আসু। পরের দিন সন্ধেবেলাতেই বই প্রকাশ হল। প্রকাশক মোহিতবাবু এক কপি হাতে করে রাতে বাড়ি ফিরে এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে তার স্ত্রীর সামনে বইখানা ফেলে দিয়ে বললেন, নাও গিন্নে, তোমার সেই বইটা অবশেষে পেরিয়েছে। সে বসে বসে কি একটা বুনছিল। তাড়াতাড়ি সেগুলো নামিয়ে রেখে সাগ্রহে বইটা তুলে নিল। চমৎকার বাঁধাই, ওপরে রঙিন ছবি, তার মধ্যেই ঝকঝক করছে বই এবং লেখকের নাম। খানিকটা নেড়ে চেড়ে বইটা বিছানার পাশে একটা টেবিলের ওপর সযত্নে রেখে দিয়ে সে উঠে গিয়ে মোহিতবাবুকে হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগল। চাদর আর জামাটা খুলে দিয়ে তার হাতে দিতে দিতে মোহিতবাবু বললেন, বাবা, এতদিনে বাঁচলাম। ওহ, যা তাগাদা দিচ্ছিলে, ওই বইটা যেন আমার সতীন হয়ে উঠেছিল। তারপর নিচের ঢালা বিছানাটায় দেহ এলিয়ে দিয়ে বললেন, বেশ বাবারে, কই গো, ব্যাটার ছেলে রাম টহলটা গেল কোথায়? একটু তামাক দিতে বলো তো। একটা কথা ভাবছি, বইটা তো বেরুলো, এখন খরচাটা যদি ওঠে তবে বাঁচি। তোমার কথা শুনে এক গাদা টাকা দিয়ে বইটা নিলাম, কিন্তু ওর অর্ধেক টাকাও কেউ দেবে বলে মনে হচ্ছে না। ও পক্ষ তখন কি একটা কাজে ব্যস্ত ছিল। মুখ না ফিরিয়েই সে বলল, নিশ্চয়ই উঠবে, এত ভালো লেখা লোকে কি পড়বে না? মুখটা বিকৃত করে মোহিত বললেন, কি জানি বাবা কি লেখা, হ্যাঁ, আমি তো কোনোদিনও এক পৃষ্ঠাও পড়িনি। তুমিই তো খালি ওর নাম শুনলে একেবারে কোলে পড়ো। ভালো যদি নাই হবে তাহলে অতগুলো মাসিক পত্র ওর লেখা ছাপবে কেন? হ্যাঁ, তাহলেই বাঁচি। আসলে একেবারে নতুন লেখক না, তাই বড্ড ভয় করে আর কি। মোহিতবাবু খানিকটা চোখ বুজে পড়ে রইলেন। একটু পরে রামটহল তাকে তামাক দিয়ে যাওয়ায় তিনি উঠে বসে গড়গড়া নলটা হাতে তুলে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আর একটা বেশ মজার ব্যাপার হয়েছে জানো, তোমাকে বলতে ভুলে গেছি। শুনেছি নাকি ওর বউয়ের নামও নীলিমা। নীলিমা হেঁট হয়ে জলখাবারের থালাটা রাখছিল। হঠাৎ তার হাতটা একটু কেঁপে উঠল। প্রশ্ন করল, কে বলেছে? আরে ওই দেখো না বইটা খুলে, উৎসর্গ করেছেন তারই নামে। হ্যাঁ হ্যাঁ। নীলিমা তাড়াতাড়ি বইটা খুলে উৎসর্গ পৃষ্ঠাটা বের করল। মিনিট খানিক সেদিকে নিঃশব্দে চেয়ে থেকে প্রশ্ন করল, তুমি কেমন করে জানলে? মোহিতবাবু মুখ থেকে নলটা সরিয়ে নিয়ে বললেন, আরে নামটা দেখে তো আমার ভারী মজা লাগলো। বলতে তো পারি না কিছু, ওকেই জিজ্ঞেস করলাম, ইনি কে মশাই? অরুণ বাবুই বললেন উনি নাকি তার স্ত্রী। অদ্ভুত বিল্লা। হ্যাঁ। নীলিমা কোনো উত্তর দিল না। তখনও তার চোখের সামনে
সেই উৎসর্গ পৃষ্ঠাটা খোলা, কিন্তু অক্ষরগুলো তখন আর তার চোখে পড়ছিল না। সব যেন তার দৃষ্টির সামনে লেপে মুছে একেবারে একাকার হয়ে গেছে। আরও মিনিট 2 পরে বইটা বন্ধ করে সে ঈষৎ রুদ্ধ কণ্ঠে বলল, বসো, তোমার চাটা নিয়ে আসছি। কিন্তু তখনই সে নিচে গেল না। ওপাশের বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গলির ওপরে এক ফালি অন্ধকার আকাশের দিকে নির্নিমেষ চোখে চেয়ে রইল। তারপর কে জানে কার উদ্দেশ্যে যেন হাত তুলে একটা নমস্কার ঠুকল। মোহিতবাবু ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। শুনেছি ভালোবাসার নাকি কোনো হিসেব হয় না, কিন্তু তবুও বলুন তো, কার উৎসর্গটা এখানে সব থেকে বড়, অরুণের নাকি নীলিমার? কমেন্ট বক্স খোলা রইল। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।